এবং ইসলামের দৃষ্টিতে ডক্টর ইউনূসকে বিশ্লেষণ করব বা মূল্যায়ন করব। এই দুইটা নিয়ে ইসলামপন্থীদের মধ্যে যথেষ্ট আগ্রহ এবং বিভ্রান্তিও আমি লক্ষ্য করছি। অনেকেই দাবি করছেন, অনেক আলেম ওলামা, ইসলামপন্থী অ্যাক্টিভিস্ট তারা লিখছেন, আমাদেরকেও বলছেন যে ভাই বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা তাদেরকে বলতে বলেন, তাদের সাথে তো ভালো সম্পর্ক আছে, যে একজন আলেম যেন ইন্টারিম গভর্নমেন্ট এবং অন্তর্বর্তীকালীন সরকারে রাখা হয়। আসলে অন্তর্বর্তীকালীন সরকারে কোনো আলেম বা হুজুর দরকার আছে কিনা, বা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হওয়ার মতো যোগ্য কোনো হুজুর বাংলাদেশে আদৌ আছে কিনা, এই প্রশ্নের উত্তর আমি আগে দিব। তারপরে ইসলামের দৃষ্টিতে যেহেতু প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন, সরকার প্রধান হতে যাচ্ছেন ডক্টর ইউনূস, তাকে মূল্যায়ন করা দরকার। কারণ আমি দেখেছি যে জামাত শিবির, কওমি আহলে হাদিস অনেকেই ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন, আমরা ডক্টর ইউনূসকে না বলি, একজন সুদখোর মুসলিম বাংলাদেশের প্রধান উপদেষ্টা হতে পারে না, অন্য কাউকে বানানোর কথা বলেন। আমাদের কাছে শত শত মেসেজ যে ভাই বলুন, কিন্তু আমি তো হাসিনার পতনের 3 দিন আগেই বলেছি যে আমরা ডক্টর ইউনূসকে চাই, কারণ আমি আগেই জানতাম হাসিনার পতন হবে এবং আমরা সুনির্দিষ্টভাবে বলে আসছি যে কিছুদিনের মধ্যে হবে, আমাদের টাইম ফ্রেমিং এর মধ্যেই হয়েছে। যাই হোক, প্রথমেই বলবো যে কোনো হুজুর আসলে দরকার আছে কিনা। আমার প্রপোজিশন হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারে কোনো হুজুর দরকার নেই, কোনো আলেম দরকার নেই, এটা আবেগী চিন্তা। এবং বাস্তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একজন উপদেষ্টা হওয়ার মতো হুজুর বাংলাদেশে হাতে গোনা 2-1 আছে। জাস্ট পপুলিস্ট হুজুর, ওয়াজের জনপ্রিয়, ফেসবুকে জনপ্রিয়তা দেখলেই কি আপনারা তাকে মনে করছেন যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার যোগ্য? এটা এই যারা একজন হুজুর চান এদের চিন্তা এরকম শ্যালো। দেখেন যে অমুক হুজুর ফেসবুকে খুব জনপ্রিয়, অথচ তার ফিলোসফি, তার দর্শন, তার কর্মকাণ্ড আপনি জানেনই না। একটা সরকার কি, একটা সরকারের উপদেষ্টা হবে, অথচ এতদিন তিনি কি করেছেন, তিনি কিভাবে পিঠ বাঁচিয়ে ব্যালেন্স করে আওয়ামী লীগের সাথে আপোষ করে সমন্বয় করে চলেছেন আপনি জানেনই না। আপনি তাকে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হিসেবে প্রত্যাশা করছেন। প্রথমে বলবো যে কেন দরকার, কেন হুজুরটা কি করেছে? এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন কিংবা মুক্তিযুদ্ধ, দ্বিতীয় মুক্তিযুদ্ধ, এখানে হুজুরদের অবদানটা কি? হুজুরদের আলাদা কোনো অবদান নেই, অতএব এখানে হুজুর থাকবে এটা আমি মনে করি যে কোনো হুজুর প্রয়োজন নেই, কোনো অবদান নেই। এটা ভুল কথা যদি কেউ বলে। এখানে অবদান হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের। শেষের দিকে এসে কিছু মাদ্রাসা শিক্ষার্থী ভূমিকা পালন করেছে, এবং হুজুরদের অবদান যাদের আছে তারা পলিটিক্যাল, এবং পলিটিক্যাল হুজুরদেরও একটা অংশ। এই খতিব রুহুল আমিন মামুনুল হক আজকে সেনাপ্রধানের সাথে বৈঠক করছে, বঙ্গভবনে যাচ্ছে, চরমোনাই আজকে বড় বড় কথা বলছে। যখন শিক্ষার্থীদের উপর গণহত্যা চালানো হয়েছে তখন আপনাদের মনে নেই যুগান্তরের রিপোর্ট, মামুনুল হক, চরমোনাইয়ের ইয়াহিয়া মাহমুদ, খতিব রুহুল আমিন এরা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়ে বৈঠক করেছে। ওই সময় কেউ স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যেতে পারে? পরিস্থিতি দেখে তো অনেক আওয়ামী লীগও পরে শেষে পল্টি মেরেছে যে না আমরা ফেসবুক প্রোফাইল লাল করেছে, পরিস্থিতি বুঝতে পেরে। সারা জীবন আওয়ামী লীগ করেছে, শেষে এখন নিরপেক্ষ সেজেছে বা শিক্ষার্থীদের পক্ষে সেজেছে। এই যে সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক, জাতীয় পার্টি, এরাও তো শিক্ষার্থীদের পক্ষে সাজছে। এখন আপনি কি বলবেন সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক, জাতীয় পার্টি এদেরকে ইন্টারিম গভর্নমেন্টে রাখেন না? এই বেশিরভাগ হুজুরদের অবস্থা এরকমই। আমি ট্র্যাডিশনাল হুজুরদের কথা বলছি। শেষের দিকে এসে তারা মুক্তির কথা বা 2-1 ফেসবুক পোস্ট দিয়েছেন, এর বাইরে কি করেছেন? শিক্ষার্থীরা জীবন দিয়েছে, এবং জামাত শিবির বা রাজনৈতিক কর্মী যারা, তারা যুগ যুগ ধরে নির্যাতিত হয়ে আসে এবং এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসে, টিকে আছে, আন্দোলন করার সক্ষমতা রেখে দিয়েছে। আর হুজুর আপনারা যাদেরকে চাচ্ছেন তারা কি করেছে? একটা ফেসবুকে পোস্ট দিয়েছে, সাপোজ আমি দেখছি অনেকে বলছে মিজানুর রহমান আজহারীকে চাই, অনেকে বলছে শেখ আহমদুল্লাহকে চাই, অনেকে বলছেন অমুকে চাই তমুকে চাই। কেন? মিজানুর রহমান আজহারী, শেখ আহমদুল্লাহ এরা কি করেছে? এরা 2-1 ফেসবুকে পোস্ট দিয়েছে এবং ব্যালেন্স করেই চলেছে। এই মিজানুর রহমান আজহারী বলে, আহমদুল্লাহ বলি, এরাই সরকারের বিরুদ্ধে কোনোদিন কিছু বলেছে দেখাতে পারবেন? অনেক বড় বড় জুলুম দেখে চুপ থেকেছে, এবং কথা বললো ইশারা ইঙ্গিতে ইনিয়ে বিনিয়ে বলতো। কি বলতো? যে মানে সরকার আওয়ামী লীগ যাতে রাগ না হয় সেই সিস্টেমে কথা বলতো শেখ আহমদুল্লাহরা।
এসালাম গ্রুপ বা সরকারের বিভিন্ন অলিগার্কদের সাথে ভালো সম্পর্ক রাখত। এজন্য সরকারের কোনো দমন পীড়নের শিকার তাদের হতে হয়নি। মিজানুর রহমান আজহারী মজলুম, দেশ থেকে চলে যেতে হয়েছে। বিদেশে গিয়েও কিন্তু তিনি সরকারের কোনো সমালোচনা করেননি, বরং অনেক ক্ষেত্রে তিনি সুশীল সাজার চেষ্টা করেছেন। আমির হামজাকে, মিজানুর রহমান আজহারীর চাইতে আমির হামজা অনেক গুরুত্বপূর্ণ আমাদের কাছে। কারণ আমির হামজা এই সরকারের বিরুদ্ধে বলেছেন, ফেসিবাদের বিরুদ্ধে বলেছেন, যেটা আজহারী কখনো বলেননি। আমির হামজাকে যখন গ্রেপ্তার করা হয়, আমির হামজার মুক্তি চেয়ে কথা বলেননি মিজানুর রহমান আজহারী। অতএব, এবং এই বিষয়ে আমরা সমালোচনা করেছিলাম। আপনারা যারা আবেগী তারাই বলছেন যে একজন আলেম দরকার, একজন হুজুর দরকার, কেউ হেফাজতের যে কোনো একজন চাচ্ছেন না। এখানে একটা নিরপেক্ষ সরকার, সেখানে আপনারা যাদের নাম প্রস্তাব করছেন তার পক্ষের, এবং আসলে তাদের যোগ্যতা নেই। আমি মনে করি মিজানুর রহমান আজহারী কিংবা শেখ আহমদুল্লাহ কারোই ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা হওয়ার সামান্যতম যোগ্যতা নেই। অতএব হুজুরদের চাইবেন না, এর কোনো ভ্যালু নেই। এগুলো আবেগী কথা এবং কোনো দরকার নেই। বরং যাদেরকে চাই তারা যোগ্য হোক, নিরপেক্ষ হোক, একটা মিনিস্ট্রি চালানো বা এখানে একজন তো অনেকগুলো মিনিস্ট্রি চালাবে, একজন উপদেষ্টা অনেকগুলো মিনিস্ট্রি চালাবে। এগুলো চালানোর মতো যোগ্যতা অর্জন করুক যাদের আছে, এবং সর্বজন সম্মত হতে হবে, যেহেতু একটা নিরপেক্ষ সরকার। এরকম হলেই যথেষ্ট। সেটা ইসলামপন্থীদের জন্য সেফ, এবং ইসলামপন্থীদের জন্য সবচেয়ে সেফ হচ্ছে এখন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস থাকলে ওকে। কারণ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তভাবে দেশ চালাতে পারবে এরকম একজনই ইসলামপন্থীদের জন্য এখন রহমত হিসেবে কাজ করতে পারে, এবং হি ইজ ডক্টর ইউনূস। এর বাইরে কোনো হুজুর, আমি মনে করি যে কোনো হুজুর থাকা এটা আরো ক্ষতিকর হবে। কি কারণে ক্ষতিকর হবে সেটা দীর্ঘ আলোচনা। অতএব ইন্টারিম গভর্নমেন্টে কোনো হুজুর দরকার নেই, এটা ফাওয়ালা। এরপরে আসি ডক্টর ইউনূসকে ইসলামের দৃষ্টিতে একটু বিশ্লেষণ করি। ডক্টর ইউনূস ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হওয়া ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ জায়েজ, শরীয়তে কোনো বাধা নেই। ডাক্তার শফিকুর রহমান কিংবা মিজানুর রহমান আজহারী কিংবা শেখ আহমদুল্লাহকে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান করাটাও শরীয়তে যতটুকু বা যে মাত্রায় জায়েজ, ডক্টর ইউনূসকে প্রধান করাও ততটুকু সেই মাত্রায় জায়েজ। লা ফারকা বাইনাহুম, এর মধ্যে কোনো পার্থক্যই নেই। পার্থক্য করলে এটা আপনি বুঝেন না, শরীয়ত বুঝেন না। বাংলাদেশের নাগরিক হিসেবে ডক্টর ইউনূসের যে স্ট্যাটাস, হ্যাঁ ব্যক্তিগত আমল আখলাক সেটা ভিন্ন কথা। ডক্টর ইউনূসকে এখানে আপত্তির মূল জায়গাটা কি? আওয়ামী লীগের অনেক বন্ধু আমাদের দেখলাম, আমাদের ইউকেতে বা ইউএসএ আছেন, তারা দু একজনের ফেসবুকে লেখছেন। দেশের ভিতরের লোকজন তো ফেসবুক, রংপুর মহানগর ছাত্রলীগের ফেসবুক পেজের নাম হয়ে গিয়েছে হাড়িভাঙা আম বিক্রি করা হয়, এরকম। বুঝতে পেরেছেন? তো ইউরোপ আমেরিকা থেকে দু একজনে লেখেন। অনেকেই দেখলাম যে আমার বন্ধু বা বড় ভাই, যাদের সাথে রিসার্চ পার্টনার কাজ টাজ করতাম, তারা লেখে যে একজন সুদ ব্যবসায়ী, সুদী কারবারি, তিনি সরকার প্রধান হবেন, এটা হুজুররা কিভাবে মানবে? এবং সেম হুজুররা অনেকে এই কথাই বলছে। এবং একজন হুজুরকে দেখলাম যে আমি বক্তব্য দিয়েছি সেটা শুনে শুনে কপি করে, আমি নামটা বললাম না, ডক্টর ইউনূসের প্রয়োজনীয়তা সম্পর্কে একটা বক্তব্য দিয়েছে। আমার বক্তব্য কপি করেছে, কিন্তু জনপ্রিয়তার দিক থেকে তিনি আমার চাইতে অনেক উপরে। যাই হোক, তিনিও বলছেন যে না, তিনি সুদী ব্যবসার সাথে জড়িত, এইটা বাদ দিলে বাকিটা ঠিক আছে। আমি বললাম এটা বাদ দিলেও না। কে বলেছে ডক্টর ইউনূস সুদী ব্যবসার সাথে জড়িত? আপনি বুঝেন সুদী ব্যবসা কি? হোয়াট ইজ সুদী ব্যবসা? সুদের কারবার কি? ডক্টর ইউনূস কোনো সুদের কারবার করে না। কে বলছে সুদের কারবার করে? ডক্টর ইউনূস সুদের ব্যবসা করেন না, সুদ খান না, সুদী ব্যবসার সাথে জড়িত নয়। আপনি ডক্টর ইউনূসের উপর মিথ্যা অপবাদ দিচ্ছেন। অতএব ইসলামের দৃষ্টিতে ডক্টর ইউনূসের সাথে সুদী ব্যবসার সম্পর্ক নেই। ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের মধ্যে মূল কার্যক্রম মাইক্রো ক্রেডিট, সেখানে ইন্টারেস্ট নেওয়া হয়, দ্যাটস রাইট। কিন্তু ডক্টর ইউনূস সেটা খান না, বরং তিনি সোশ্যাল বিজনেস করেন, সেই ইন্টারেস্টটা আবার রিইনভেস্ট করেন। ব্যক্তি ডক্টর ইউনূস মোটেও লাভবান হন না, ব্যক্তি ডক্টর ইউনূস এর বেনিফিশিয়ারি নয়। তিনি জাস্ট উদ্যোক্তা, পরিচালক, এর বাহিরে কিছু নয়। তা আপনি ডক্টর ইউনূসকে সুদী ব্যবসায়ী বলছেন কেন? আর হ্যাঁ, ঋণ দিয়ে টাকা নিবে, ঋণ দিয়ে তারপরে অতিরিক্ত নিবে, এটা কোনো না কোনো ভাবে ইসলামী ব্যাংকিং সিস্টেম আছে, সব ব্যাংকিং সিস্টেমেই আছে। যেহেতু ইসলামী ব্যাংকিং সিস্টেম এটা হালালাইজ করা হয় সিস্টেমে, আর অন্য ব্যাংকিং সিস্টেমে সরাসরি সুদ খাওয়া হয়। বাংলাদেশটাই তো সুদ ভিত্তিক। এই সুদ ভিত্তিক কাঠামোর সাথে জড়িত শেখ আহমদুল্লাহ থেকে শুরু করে আজহারী, সবাই কে কাঠামোর বাইরে? সবাই আমরা কোনো না কোনো ভাবে পার্ট। অতএব
ডক্টর ইউনূসকে আলাদাভাবে সুদের সাথে সম্পর্কিত করা, এটা শেখ হাসিনার বয়ান ছাড়া কিছুই নয়। আমরা বিভ্রান্ত হচ্ছি, বিভ্রান্ত হবেন না। অতএব ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসেবে ইসলামের দৃষ্টিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পূর্ণ জায়েজ, নাজায়েজ হওয়ার কোনো উপাদান নেই।